তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের আমি ইউটিউবে ফার্স্ট ভিডিও করেছি, যেটা হচ্ছে বাড়িমণ্ডল। সেই বাড়িমণ্ডল চ্যাপ্টারটি আমি ফার্স্ট ভিডিও করেছি এবং আজকের এই সেকেন্ড পার্টে আমি সমস্ত চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তোমরা সেই পয়েন্টগুলোকে বুঝে তোমরা নিজের মতো করে লিখবে এবং এভাবেই একটা সুন্দর নোট তোমরা তৈরি করবে। আশা করি ক্লাসগুলো ভালো লাগবে। তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখতে থাকো। এক্সামের আগেই যদি তোমরা এই ক্লাসগুলো দেখো, তাহলে আমি বলছি তোমাদের ভালো ফল হবেই হবে, ভালো রেজাল্ট হবেই হবে। ফার্স্ট ফোর্থ সেমিস্টারে কম নাম্বার, থার্ড সেমিস্টারে কম নাম্বার এসেছে বলে ঘাবড়ে যেও না। পরিশ্রম কখনোই বিফলে যায় না। তো এই সেমিস্টারেও তুমি পরিশ্রম করো, একদম সাফল্য পাবে নিশ্চিত। তুমি শুধু তোমার পরিশ্রমে মনোযোগ দাও। তো চলো, আজকে আমরা আলোচনা করব এই পৃষ্ঠস্রোত নিয়ে। তো সমুদ্র স্রোত, পৃষ্ঠস্রোত বোঝার আগে আমি হালকা করে সমুদ্র স্রোতের সংজ্ঞাটা একটু বলে দিই। তো সমুদ্র স্রোত হচ্ছে, ধরো আমরা আগের দিনই পড়েছি, সমুদ্র স্রোত কেন হঠাৎ করে একটা সমুদ্রের স্থির জল, তোমরাই ভাবো হঠাৎ করে একটা সমুদ্রের জল, আমি স্থির, আমি কি হঠাৎ করে নড়ে যাব? না, আমার নড়ার জন্য কোনো উদ্দীপকের প্রয়োজন। আমি যখন কেউ আমাকে ডাকবে, কেউ আমাকে ধরে টানবে, তখন তো আমি সরে যাব, তাই না? তো সেরকমই হচ্ছে, যখন আবদ্ধ পুকুরের জল আমাদের কিন্তু কি থাকে, একদম স্থির থাকে, স্থির অবস্থায় থাকে। এই জল কি হয় না, কোনো জায়গায় প্রবাহিত হয় না। কিন্তু সমুদ্রের জল এমন কি প্রক্রিয়ায় সেটা স্থির থাকতে পারে না, সেটা এক স্থান থেকে অন্য স্থানে যায় এবং কি আকারে যায়, সমুদ্র স্রোত আকারে যায়। কিন্তু এই সমুদ্র স্রোতগুলো প্রবাহিত হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে হচ্ছে, পৃথিবী যখন কি করে, পশ্চিম থেকে, ধরো এটা কোনো একটা সমুদ্র, এবং এই সমুদ্র দেখো, পৃথিবী যখন এটা পশ্চিম, সেই পশ্চিম দিক থেকে যখন পূর্ব দিকে আবর্তন করছে, আবর্তন গতি হওয়ার ফলে কি করছে, এই দিক থেকে এইদিকে সমুদ্র স্রোতগুলো বাহিত হচ্ছে। আবার যখন তো দেখো, প্রথমে হচ্ছে পৃথিবী যখন পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, সেই আবর্তন গতির কারণে কি হচ্ছে, সমুদ্র স্রোতগুলো এই পশ্চিম থেকে কি হচ্ছে, পূর্বে প্রবাহিত হচ্ছে, তাই না? এই স্রোতগুলো কি করছে, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। আবার বায়ু প্রবাহ, আবার কোনো বায়ু যখন এদিক থেকে এদিকে প্রবাহিত হবে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হবে, সেই বায়ুর প্রবাহের সাথে সাথে সমুদ্র স্রোতগুলো কি হবে, এই দিক থেকে এইদিকে প্রবাহিত হবে। তো সমুদ্র স্রোতগুলো হচ্ছে যে পৃথিবীর আবর্তন গতি, বায়ু প্রবাহ এবং সমুদ্রের ঘনত্ব, লবণতা, এই সমস্ত কারণে যখন কি হয়, একটা উপকূল, এটা তো উপকূল, সেই উপকূল বরাবর যখন কি করে, অনুভূমিকভাবে এক স্থান থেকে, এই স্থানে ছিল, এক স্থান থেকে অন্য আবার স্থানে পৌঁছায়, বা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হলে সেটাকে বলা হয় সমুদ্র স্রোত। এই সমুদ্র স্রোত, এটা হচ্ছে সমুদ্র স্রোত। এবার এই যে সমুদ্র স্রোতের যে জল, এটা জল প্রবাহিত হয়। তো দেখো, মেইনলি আমাদের যে দুটো স্রোত প্রবাহিত হয়, একটা উষ্ণ স্রোত, একটা শীতল স্রোত। কিভাবে? আমাদের মেইন দুটো অঞ্চল রয়েছে, একটা হচ্ছে শীতল অঞ্চল, একটা উষ্ণ অঞ্চল। তো এই যে নিরক্ষরেখা রয়েছে 0 ডিগ্রি, সেই 0 ডিগ্রি নিরক্ষরেখার মধ্যে সূর্যরশ্মি সর্বদা কি করে, লম্বভাবে পতিত হয়, ফলে সেখানকার উষ্ণতা অনেকটা বেশি থাকে এবং নিরক্ষীয় অঞ্চলে সেখানে সবসময় শান্ত ভাব বা ঠান্ডা বিরাজ করে। তো সেখানে শীতলতা বিরাজ করে। ঠিক আছে, তো ওদিক থেকে যখন মেরু অঞ্চল থেকে শীতল স্রোত উৎপত্তি হয়, অর্থাৎ মেরু অঞ্চলে তাহলে কি হয়, শীতল স্রোতের উৎপত্তি ঘটে। আবার নিরক্ষীয় অঞ্চলে, যেহেতু নিরক্ষীয় অঞ্চলটা উষ্ণ, সেই উষ্ণতার কারণে নিরক্ষীয় অঞ্চলে কি হয়, উষ্ণ স্রোত সৃষ্টি হয়। তো আমাদের মেনলি দুটো স্রোত রয়েছে, একটা উষ্ণ স্রোত, একটা শীতল স্রোত। তার আগে বলি যে আমাদের যে এই সমুদ্র স্রোতগুলো প্রবাহিত হচ্ছে, এই সমুদ্র স্রোতের গভীরতা অনুযায়ী, তো যদি গভীরতা দেখি, সেই গভীরতা অনুযায়ী সমুদ্র স্রোতকে কটি ভাগে ভাগ করা হয়, দুটো ভাগে ভাগ করা হয়। অর্থাৎ এই অঞ্চলটা তো এইটুকু প্রবাহিত হচ্ছে, আবার এর ভেতরের অংশেও কি হচ্ছে, অনেক সমুদ্র স্রোত এভাবে প্রবাহিত হচ্ছে, তাই না? তো এই যে আমাদের যে সমুদ্র উপকূল থেকে 400 মিটার গভীরতা পর্যন্ত, বুঝতে পেরেছো? তো গভীরতা অনুযায়ী সমুদ্র স্রোতকে দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে পৃষ্ঠস্রোত, আরেকটা হচ্ছে অন্তর্দেশীয় স্রোত, অন্তরীয় স্রোত, যেটা ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তো গভীরতা অনুযায়ী অনেকটা সমুদ্র, আমাদের সমুদ্র কি অনেকটা গভীর হয়, তো সেই গভীরতা অনুযায়ী সমুদ্র স্রোতকে দুটো ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পৃষ্ঠ স্রোত, একটা অন্তরীয় স্রোত বা যেটা ভিতর দিয়ে প্রবাহিত হয়। তো পৃষ্ঠ স্রোত হচ্ছে যেটা উপকূল বরাবর, উপকূল থেকে যেটা 400 মিটার, কত 400 মিটার গভীরতা পর্যন্ত, তো উপকূল থেকে 400 মিটার গভীরতা পর্যন্ত প্রবাহিত স্রোতকে বলা হয় পৃষ্ঠ স্রোত। আবার এই পৃষ্ঠ স্রোতে তো উপকূল থেকে মানে আমাদের ভূপৃষ্ঠ থেকে 400 মিটার গভীরতা পর্যন্ত যে স্রোত আমাদের প্রবাহিত হয়, এই স্রোত যে প্রবাহিত হচ্ছে এই স্রোতগুলোকে বলা হয় পৃষ্ঠ স্রোত। আবার পৃষ্ঠ স্রোতের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, যেটা কি হচ্ছে একটু ওপর দিক থেকে প্রবাহিত হচ্ছে। ধরো এইটা ওপর দিক থেকে প্রবাহিত হচ্ছে, এই ওপর দিক থেকে প্রবাহিত হওয়ার কারণে যেহেতু এটা একটু উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এটার জন্য বলা হচ্ছে এটা কি একটা উষ্ণ স্রোত। কারণ কি সূর্যরশ্মি এখানে কি হবে, লম্বভাবে পতিত হবে, বা সূর্যরশ্মি এখানে কি হবে, সূর্যরশ্মি এখানে পড়বে, যখন সূর্যরশ্মি এখানে পড়বে তখন কি হবে, এটা উষ্ণ হয়ে যাবে। তো উষ্ণতার কারণে সেটা কি হবে, উষ্ণ স্রোতে প্রবাহিত বা উষ্ণ স্রোতে কিন্তু উষ্ণ স্রোত নামে পরিচিত হবে। তো সূর্যরশ্মির প্রভাবে যখন সেখানে কি হবে, সমুদ্র জলের উপরিপৃষ্ঠ অর্থাৎ সূর্যের সূর্যরশ্মির কারণে যখন সমুদ্রের উপপৃষ্ঠীয় জল বা সমুদ্রের ওপরের জল যখন উষ্ণতার কারণে সেটা কি হবে, তার মধ্যে উষ্ণতা বেড়ে যাবে, ফলে কি হবে, সেটা উষ্ণ স্রোত নামে পরিচিত হবে। আবার তার ভেতরেই একটা রয়েছে, অর্থাৎ এই তার ভিতরে যে স্রোতগুলো প্রবাহিত হচ্ছে, এই স্রোত যেহেতু একটু অভ্যন্তরে বা উষ্ণ স্রোতের নিচে অবস্থান করছে, তাই এটা কি হবে, সেখানে কি হবে, সেই উষ্ণ স্রোতের থেকে সেই স্রোতটা একটু কি হবে, ঠান্ডা হবে। তার জন্য সেটা কি হবে, সেটা কি স্রোত নামে পরিচিত, সেটা হবে শীতল স্রোত নামে পরিচিত। সেটা শীতল স্রোত নামে পরিচিত। অর্থাৎ যেটা ওপর দিক দিয়ে প্রবাহিত হবে সেটা উষ্ণ স্রোত, আবার যেটা নিচের দিক দিয়ে প্রবাহিত হবে সেটা শীতল স্রোত। এটা বোঝাই যাচ্ছে। প্রথমে তো বলি যে সূর্যরশ্মির কারণে তো প্রথমে হচ্ছে পৃষ্ঠস্রোত। আমাদের সমুদ্র স্রোতে দুটো ভাগে প্রবাহিত হয়, একটা হচ্ছে পৃষ্ঠস্রোত, একটা অন্তর্দেশীয় স্রোত। এবার সমুদ্র উপকূল থেকে 400 মিটার গভীরতা পর্যন্ত প্রবাহিত স্রোতকে পৃষ্ঠস্রোত বলে। আবার পৃষ্ঠস্রোতের মধ্যে উষ্ণতার তারতম্যের কারণে কি করা হয়, এই পৃষ্ঠস্রোতকে দুটো ভাগে ভাগ করা হয়। কি পৃষ্ঠস্রোতকে দুটো ভাগে ভাগ করা, একটা উষ্ণ স্রোত, একটা শীতল স্রোত। কারণ এই দিক দিয়ে যে মানে উপরের বা সমুদ্রের ওপরের যে অঞ্চল দিয়ে বা সমুদ্রের উপপৃষ্ঠীয় অঞ্চলে যে জল প্রবাহিত হবে সেটা উষ্ণ স্রোত, আবার যেটা একটু ভেতরের দিকে প্রবাহিত হবে সেটা শীতল স্রোত নামে পরিচিত। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এইভাবে বুঝে নেবে ব্যাপারটা, উষ্ণ স্রোত আর শীতল স্রোত কি। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উষ্ণ এবং শীতল স্রোতের পার্থক্য। এটা খুব খুব গুরুত্বপূর্ণ, উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের মধ্যে পার্থক্য। তো চলো এটা আমরা আলোচনা করি, এখন এটা লাগবে না তাই এটা একটা মুছে দেবো, তোমরা এগুলো ভালোভাবে বুঝে নেবে। ঠিক আছে, মেইন যেটা উষ্ণ স্রোত এবং শীতল স্রোত কাকে বলে, পৃষ্ঠ স্রোতকে কয় ভাগে ভাগ করা হয়, এগুলো শুধু বুঝে নেবে। এরপরে চলো আমরা করব উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের পার্থক্য। তো দেখো আমি এখানে একটা ম্যাপ নিয়ে নিয়েছি, এটা আমাদের পৃথিবীর মানচিত্র আঁকা রয়েছে, এটা মহাদেশগুলোর মানচিত্র আঁকা রয়েছে, আর এটা পৃথিবীর বিভিন্ন যে তাপ বলয় রয়েছে, তিনটে তাপ বলয়, একটা উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল আর একটা হিমমণ্ডল, এই তিনটার ছবি আঁকা রয়েছে, এবং এটা থেকে আমি তোমাদেরকে এই কনসেপ্টটা বোঝাবো। তো প্রথমেই হচ্ছে যে উষ্ণ এবং শীতল স্রোতের পার্থক্য। এই উষ্ণ এবং শীতল স্রোতের যদি আমরা পার্থক্য বলি, তো প্রথমেই আমাদের উৎপত্তিটা সংক্রান্ত জানতে হবে যে এটা কোথায় উৎপত্তি হচ্ছে। আমরা জানলাম যে এই যে উষ্ণ স্রোত, যেটা আমরা দেখলাম দুটো তাপবলয় মেনলি, তো এখানে হচ্ছে উষ্ণ স্রোত আর এটা হচ্ছে শীতল স্রোত। এবার নিরক্ষীয় অঞ্চলে সবসময় আমরা জানি উষ্ণতা সবসময় বেশি, তো সেখানে কি হবে, নিরক্ষীয় অঞ্চলে কি হবে, উষ্ণ স্রোত বা উষ্ণ স্রোতের উৎপত্তি স্থল। আবার শীতল যেটা এই যে নীল কালারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেরু অঞ্চল, অর্থাৎ মেরু অঞ্চল হচ্ছে শীতল স্রোতের উৎপত্তি স্থল। অর্থাৎ তাহলে উষ্ণ স্রোতের উৎপত্তি কোথায়, উষ্ণ স্রোত পয়েন্টগুলো লিখে দিচ্ছি, এগুলো তোমরা কি করবে, উৎপত্তি মানে প্রকৃতির উৎপত্তি লিখবে। মানে বিভাগ, একটা ঘর করে তিনটা ঘর করবে, প্রথমে বিভাগ লিখবে, বিভাগ লিখে তোমরা উৎপত্তি পয়েন্ট করবে, উৎপত্তির জায়গায় কি কোথা থেকে, মানে এই উষ্ণ স্রোত কোথায় উৎপত্তি লাভ করছে, শীতল স্রোত কোথায় উৎপত্তি লাভ করছে, পয়েন্টগুলো বলছি লিখে নেবে। তো প্রথমে হচ্ছে যে উষ্ণ স্রোত তাহলে কি করছে, উষ্ণ স্রোত যেহেতু নিরক্ষরেখায় সবসময় কি করে, উষ্ণতা সব থেকে বেশি থাকে, ফলে কি হবে, সেখানে উষ্ণ স্রোত কি হবে, সৃষ্টি হবে, উষ্ণ স্রোতগুলো সৃষ্টি হবে। যেহেতু এই যে নিরক্ষরেখা, অর্থাৎ এই যে 0 ডিগ্রি থেকে এখানে 25 ডিগ্রি বা 30 ডিগ্রি পর্যন্ত
অক্ষরেখা পর্যন্ত সেখানে উষ্ণতা কি থাকে, সবসময় বেশি থাকে। তো এবার আমরা পড়বো হচ্ছে এই যে উৎপত্তি, অর্থাৎ এখানে পয়েন্ট করেছি উষ্ণ স্রোতের উৎপত্তি। তো নিরক্ষরেখায় তো কোথায় উৎপত্তি হচ্ছে, এই যে উষ্ণ স্রোত এবং এই যে শীতল স্রোত রয়েছে, এটা কোথায় উৎপত্তি হচ্ছে। তো এই যে আমাদের উৎপত্তি অর্থাৎ উষ্ণ স্রোত, এই যে উষ্ণ স্রোত হচ্ছে আমাদের তো এটা পৃথিবী। তো এই পৃথিবীর মধ্যে যদি আমরা এই যে নিরক্ষরেখা দেখি, মানে 0 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবশিষ্ট যে নিরক্ষরেখা, সেই নিরক্ষরেখায় কি হয়, সূর্যরশ্মি সবসময় লম্বভাবে পড়ার কারণে সেখানে কি করে, উষ্ণতা বিরাজ করে। এবং সেখানে উষ্ণতা বিরাজ করার ফলে কি হবে, সেখানে কি শীতল স্রোত প্রবাহিত হবে, সেখানে কি বরফ জমবে, নিশ্চয়ই না। সেখানে কি হবে, উষ্ণ স্রোত সৃষ্টি হবে। কি হবে, সেখানে উষ্ণ স্রোত সৃষ্টি হবে। তো কি হচ্ছে, তো নিরক্ষরেখায় কি হয়, উষ্ণ স্রোত সৃষ্টি হয়। তো নিরক্ষরেখা তো উৎপত্তি, তাহলে উষ্ণ স্রোত কোথায় উৎপত্তি হচ্ছে, তো নিরক্ষরেখায় কিন্তু, বা নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ স্রোত উৎপত্তি লাভ করে। আবার শীতল স্রোত কোথায়, এটা লিখে দেবে যে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ স্রোত উৎপত্তি লাভ করে। শীতল স্রোত কি, শীতল স্রোত হচ্ছে এই যে মেরু অঞ্চল, সেই মেরু অঞ্চলে অত্যন্ত শীতলতার কারণে সেখানে কি হয়, শীতল স্রোত কিন্তু সৃষ্টি হয়। তাহলে শীতল স্রোত কোথায় সৃষ্টি হয়, শীতল স্রোত হচ্ছে মেরু অঞ্চলে সৃষ্টি হয়। এই যে 90 ডিগ্রি যে রয়েছে উত্তর গোলার্ধ, সেই 90 ডিগ্রি উত্তর গোলার্ধের মধ্যে কি হয়, শীতল স্রোত, বা এই যে জায়গার অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলে কি হয়, শীতল স্রোত সৃষ্টি হয়। এবার এই যে স্রোতগুলো সৃষ্টি হচ্ছে, স্রোত মানে কি, সেটা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হবে। তো এরকমই স্রোতগুলো কি হচ্ছে, প্রবাহের অভিমুখ, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে। তো প্রথমেই হচ্ছে যে আমাদের নিরক্ষরেখা অঞ্চলে যে উষ্ণ স্রোতটা সৃষ্টি হয়, সেই উষ্ণ স্রোতটা কি করবে, নিরক্ষরেখা অঞ্চলে উষ্ণ স্রোত সৃষ্টি হওয়ার পর সে কি করবে, মেরু অঞ্চলে প্রবাহিত হবে। এই উষ্ণ স্রোতটা সৃষ্টি হওয়ার পর সে কি করবে, এই মেরু অঞ্চলে কি হবে, প্রবাহিত হবে। আবার এই যে মেরু অঞ্চলের যে, অর্থাৎ যদি আমি ধরি এটা একটা পৃথিবী, সেই পৃথিবীর এটা উত্তর গোলার্ধ, এটা দক্ষিণ গোলার্ধ। তো এই যে নিরক্ষরেখার অঞ্চলে যে সৃষ্ট যে স্রোতগুলো, সেই স্রোতগুলো কি করবে, এই যে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হবে। আবার মেরু অঞ্চলে যে সমস্ত কি হবে, তাহলে প্রবাহের অভিমুখে কি লিখবে 2 নম্বর পয়েন্টে, যে উষ্ণ স্রোতগুলি নিরক্ষীয় অঞ্চলে সৃষ্টি হওয়ার পর সেগুলি মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আবার কি হয়, মেরু অঞ্চলে, এই যে মেরু অঞ্চলে যে স্রোতগুলো সৃষ্টি হয়, সেই স্রোতগুলো কি করে, নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে পরস্পরের দিকে প্রবাহিত হচ্ছে। যখন নিরক্ষীয় অঞ্চলে যখন উষ্ণ স্রোত সৃষ্টি হচ্ছে, সেই নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ স্রোত সৃষ্টি হওয়ার পর সে কি করবে, মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হবে। আবার মেরু অঞ্চলে শীতল স্রোত কি করবে, নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হবে। বুঝতে পেরেছো? এবার দেখো, তো 2টা পয়েন্ট হয়ে গেল। এবার আমরা পড়বো প্রকৃতি। প্রকৃতিটা কি, প্রকৃতি হচ্ছে, এবার আমরা পড়বো প্রকৃতি। তো প্রকৃতিটা কি, তো এই যে আমাদের দুটো স্রোত রয়েছে, অর্থাৎ উষ্ণ স্রোত এবং শীতল স্রোত। এই শীতল স্রোত যেহেতু এখানে কি করবে, নিরক্ষীয় অঞ্চলে অত্যাধিক উষ্ণতার কারণে সেখানে কি করবে, অত্যাধিক উষ্ণতা, দেখো উষ্ণ বায়ু সবসময়, বা উষ্ণ স্রোত কিন্তু সবসময় ওপর দিয়ে প্রবাহিত হয়। তো ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে একে কি বলা হয়, বহিঃস্রোত, অর্থাৎ সে কি করবে, বাইরে দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই না। তো এই যে শীতল স্রোত, এই শীতল স্রোতের দুটোই তো স্রোত, তো একটা নিচেরটা হচ্ছে শীতল স্রোত, ওপরেরটা উষ্ণ স্রোত। তো যেহেতু সেটা কি হবে, উষ্ণতাটা বেশি হবে। তো যেহেতু শীতল নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা সবসময় কি থাকে, বেশি থাকে। তো বেশি হওয়ার ফলে সে সবসময় কি করবে, যেহেতু উষ্ণতা বেশি থাকে, ফলে আমরা জানি যে উষ্ণ স্রোতগুলি সবসময় উপর দিয়ে প্রবাহিত হয়। তো প্রবাহিত হওয়ার কারণে এবং বাইরের দিক দিয়ে যেহেতু প্রবাহিত হচ্ছে, সেই জন্য তাকে বহিঃস্রোত বলা হয়। তো প্রকৃতিটা কি, তাহলে উষ্ণ স্রোত হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সৃষ্টি হওয়ার পর মেরু অঞ্চলে কিন্তু বহিঃস্রোত রূপে প্রবাহিত হয়। যখন সে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় না, সে বহিঃস্রোত রূপে কি হয়, প্রবাহিত হয়। বুঝতে পারলে? তো লিখবে পয়েন্টে যে উষ্ণ স্রোত নিরক্ষীয় অঞ্চলে সৃষ্টি হওয়ার পর সে কি করবে, বহিঃস্রোত রূপে মেরু অঞ্চলের, অর্থাৎ বহিঃস্রোত রূপে সে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হবে। আবার আমার যে মেরু অঞ্চলের যে শীতল স্রোত রয়েছে, সেই শীতল স্রোত অত্যন্ত কি হয়, ভারী হয়। অত্যন্ত ভারী হওয়ার কারণে সে কি করবে, উষ্ণ স্রোত তো হালকা, সেটা উপর দিয়ে প্রবাহিত হবে। শীতল স্রোত অত্যন্ত ভারী হওয়ায় সে নিচ দিয়ে প্রবাহিত হবে, তাই না। তো শীতল স্রোত অত্যন্ত ভারী হওয়ার কারণে সে কি করবে, অন্তঃস্রোত, অর্থাৎ ভেতর দিয়ে, মানে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হবে। তাহলে স্রোত মানে হচ্ছে ভেতর দিয়ে। তো শীতল স্রোত কি করবে, শীতল স্রোত মেরু অঞ্চলে প্রবাহিত হওয়ার পর অন্তঃস্রোত রূপে নিরক্ষরেখা অঞ্চলে প্রবাহিত হবে। তো এই যে মেরু অঞ্চলে
শীতল স্রোত সৃষ্টি হওয়ার পর সে অন্তঃস্রোত রূপে কি করবে, নিরক্ষরেখার দিকে প্রবাহিত হবে। আর এমনিতেও আমরা জানি যে শীতল স্রোত অত্যন্ত ভারী হওয়ার কারণে সবসময় কি করে, সমুদ্রের তলদেশ দিয়ে কি হয়, প্রবাহিত হয়। তো প্রকৃতিটা হয়ে গেল। তো উষ্ণ স্রোত হচ্ছে বহিঃস্রোত রূপে মেরুর দিকে প্রবাহিত হয়। আবার শীতল স্রোত কি করে, মেরু অঞ্চলে সৃষ্টি হয়ে অন্তঃস্রোত রূপে কি হয়, নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। বুঝতে পেরেছো, কনসেপ্ট ক্লিয়ার করেছো হিস্ট্রি। এবার আমরা পড়ব বৃষ্টিপাত। এই পয়েন্টগুলো লিখবে, আমি যেগুলো বলছি সেগুলো কি করবে, নিজের ভাষায় লিখবে, বা আমি যেগুলো বলছি সেটাও লিখতে পারো। এবার আমরা পড়ব বৃষ্টিপাত। তো বৃষ্টিপাত পড়ব। তো বৃষ্টিপাতটা কি, যেহেতু নিরক্ষরেখার, এবার বলো তো যেখানে উষ্ণতা বেশি, ধরো আমি কাপড় শুকাতে দিলাম, কাপড় শুকনো করার জন্য আমি ভিজে কাপড়টা একটা রোদে রাখলাম। তো যদি রোদ থাকে তাহলে কি করবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই না? তাহলে কি হবে, যেখানে বেশি, তো নিরক্ষরেখার অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে অত্যাধিক উষ্ণতা, তো সেখানে সবসময় সব থেকে বেশি উষ্ণতা বিরাজ করে। তো সব থেকে বেশি উষ্ণতা বিরাজ করার জন্য সেখানে কি হবে, বাষ্পীভবনের হারটা কি হবে, বৃদ্ধি পাবে। কারণ যখন আমি কাপড়টা শুকাতে দিলাম তখন কি করবে, তার মধ্যে যে জল, সে জলীয় বাষ্প কি করবে, সংরক্ষণ করবে, তাই না? তাহলে কি করছে, সবসময় যেখানে উষ্ণতা বেশি থাকবে সেখানেই সব থেকে বাষ্পীভবনের মাত্রা বৃদ্ধি পাবে। তো নিরক্ষরেখার নিরক্ষীয় যে বা উষ্ণ স্রোতে, বা বলতে পারো যে উষ্ণ স্রোত, এগুলো তো উষ্ণ স্রোত। তো এই উষ্ণ স্রোত, এই যে এগুলো হচ্ছে উষ্ণ স্রোত। তো এই উষ্ণ স্রোত অত্যন্ত উষ্ণ হওয়ার কারণে সেখানে কি হয়, বাষ্পীভবনের ক্ষমতা কি হয়, হ্রাস পায়। তো অত্যন্ত তো উষ্ণ স্রোত, তো এই উষ্ণ স্রোতগুলো কি হয়, উষ্ণ স্রোত প্রবাহিত হওয়ার কারণে, তার আগে বলি যে আমাদের যখন একটা স্রোত প্রবাহিত হয় না, এই যে তার আগে পড়তে হবে, তো বৃষ্টিপাতের আগে পড়তে হবে হচ্ছে বায়ু প্রবাহের প্রকৃতি, অর্থাৎ বায়ু কোন দিকে প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহের প্রকৃতি। ঠিক আছে, এবার দেখো একটা উষ্ণ স্রোতের ওপর দিয়ে না, যখন সেখানে কি করবে, একটা উষ্ণ স্রোত প্রবাহিত হবে। ধরো এখানে একটা উষ্ণ স্রোত, এটা ধরো উষ্ণ স্রোত, তো এই উষ্ণ স্রোতটা কি হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তো প্রবাহিত হওয়ার ওপর দিয়ে সে কি করবে, একটা উষ্ণ স্রোত বা উষ্ণ বায়ু প্রবাহিত হবে। তো উষ্ণ স্রোত প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে উষ্ণ বায়ু প্রবাহিত হবে, বা সেখানে বায়ুমণ্ডল কিন্তু সবসময় উষ্ণতা বেশি থাকবে। তো বায়ুমণ্ডলের উষ্ণতা বেশি থাকলে কি হবে, সেখানে বাষ্পীভবনের মাত্রাটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো আগে পড়বে বায়ু প্রবাহের প্রকৃতি। তো এই যে উষ্ণ স্রোতের ওপর দিয়ে কি হয়, উষ্ণ বায়ু প্রবাহিত হয়। কারণ একটা স্রোত প্রবাহিত, কারণ বায়ু প্রবাহের কারণেই যেহেতু কি হয়, স্রোতগুলো প্রবাহিত হয়। কোনো দিক থেকে একটা বায়ু প্রবাহিত হলো, ফলে সেই দিক থেকে সেদিকে কি হলো, সমুদ্র স্রোত প্রবাহিত হলো। অর্থাৎ এই দিক থেকে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্বে যখন কি হচ্ছে, সমুদ্র স্রোতগুলো বায়ু প্রবাহিত হচ্ছে, ধরো এটা একটা বায়ু প্রবাহিত হচ্ছে, ফলে সমুদ্র স্রোতগুলো এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে। তো কি হচ্ছে, তো যখন উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে, সেই উষ্ণ স্রোতের ওপর দিয়ে কি হচ্ছে, উষ্ণ বায়ু প্রবাহিত হচ্ছে। আবার এই শীতল স্রোত যখন প্রবাহিত হচ্ছে, সেই শীতল স্রোতের ওপর দিয়ে কি হচ্ছে, শীতল বায়ু প্রবাহিত হচ্ছে। এটা আগে বায়ু প্রবাহের কি, বায়ু প্রবাহিত হচ্ছে, বায়ু প্রবাহের প্রকৃতিতে লিখে দেবেন যে উষ্ণ বায়ুর ওপর দিয়ে কি হয়, উষ্ণ স্রোতের ওপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হয়, এবং শীতল বায়ুর ওপর দিয়ে কিন্তু শীতল স্রোত বা শীতল স্রোতের ওপর দিয়ে কিন্তু শীতল বায়ু প্রবাহিত হয়। এই দুটো পয়েন্ট লিখে দেবে। বুঝতে পেরেছো যে কি হবে, যখন আমাদের একটা উষ্ণ বায়ু প্রবাহিত হবে, তো এই উষ্ণ বায়ুর ওপর দিয়ে কি হবে, উষ্ণ স্রোতগুলো প্রবাহিত হবে, সেই উষ্ণ স্রোতের ওপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হবে। আবার যখন শীতল স্রোতগুলো প্রবাহিত হচ্ছে, সেই শীতল স্রোতের ওপর দিয়ে কি হবে, শীতল বায়ু প্রবাহিত হবে। তো যখন আমাদের উষ্ণ বায়ুর ওপর দিয়ে, যেহেতু কি হচ্ছে, উষ্ণ স্রোতের ওপর দিয়ে যেহেতু আমাদের উষ্ণ বায়ু প্রবাহিত হচ্ছে, তো সেই উষ্ণ বায়ু যখন প্রবাহিত হচ্ছে, সেই সমুদ্র স্রোতের যে জল কণাগুলো রয়েছে, সে বাষ্পীভবন করছে। তো সেখানকার কি হচ্ছে, যে এই যে বায়ুটা প্রবাহিত হচ্ছে, এই বায়ু প্রবাহিত হওয়ার কারণে, মানে যে সমস্ত সমুদ্রের উষ্ণ স্রোতের যে সমস্ত জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পগুলি সে কি করছে, বাষ্পীভবন করে দিচ্ছে। ফলে কি হচ্ছে, এখানে মেঘ সৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে। তাহলে কোনখানে সব থেকে বৃষ্টিপাত বেশি হয়, যেখানে তো দেখো নিরক্ষীয় অঞ্চলে অত্যাধিক উষ্ণতা, তো সেই অত্যাধিক উষ্ণতার কারণে সেখানে কি হচ্ছে, নিরক্ষীয় অঞ্চল তো অত্যাধিক উষ্ণ, তো অত্যাধিক
উষ্ণতা অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল অত্যাধিক উষ্ণতার কারণে সে কি করছে, জলীয় বাষ্প প্রচুর পরিমাণে সংগ্রহ করছে, তাই না? তার উষ্ণ বায়ুর যে জলীয় বাষ্পের যে ধারণ ক্ষমতা সব থেকে বেশি। তো উষ্ণ বায়ু কি করছে, সমস্ত জলীয় বাষ্প সে বাষ্পীভবন করে নিচ্ছে। বাষ্পীভবন করার ফলে সেটা মেঘ হয়ে এবং মেঘ হয়ে যাচ্ছে, ঘনীভূত হয়ে যাচ্ছে, ঘনীভূত হয়ে উপরে উঠে যাচ্ছে, ঘনীভবন হয়ে উপরে উঠে যাচ্ছে, ফলে সেটা বৃষ্টি আকারে আবার কি হচ্ছে, পতিত হচ্ছে। তাহলে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় উষ্ণ স্রোতে। তাহলে উষ্ণ স্রোতে বাষ্পীভবনের হার বেশি হওয়ার কারণে উষ্ণ স্রোতে উষ্ণ স্রোতে বা উষ্ণ স্রোতে কিন্তু বৃষ্টিপাত বা নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। আবার যেহেতু এটা শীতল স্রোত, আবার যেহেতু কি করছে, এটা শীতল স্রোত। এবার তুমি বলো, যখন আমি কাপড়টা শুকাতে দিলাম, ভিজে কাপড়, সেই ভিজে কাপড়টা যখন আমি শুকাতে দিলাম, সেই ভিজে কাপড়টা যখন আমাদের কি হবে, যখন বেশি রোদ থাকবে বা বেশি যখন রোদ থাকবে, ঠিক আছে, সেদিন কি করবে, সেদিন তাড়াতাড়ি কাপড়টা শুকিয়ে যাবে। আবার যদি ঠান্ডার দিনে আমি একটা ভিজে কাপড় আমি যদি শুকোতে দিলে দেখবে যে ভিজে কাপড়টা সহজেই কিন্তু শুকাবে না, অনেক 2-3 দিন টাইম লাগবে। তো এটার জন্য কি হবে, শীতল স্রোতে তাহলে শীতলতা বিরাজ করছে আমাদের বায়ুমণ্ডলে। তো যখন আমাদের শীতল স্রোত প্রবাহিত হবে না, যখন আমাদের শীতকাল বা শীতল স্রোত প্রবাহিত হচ্ছে, তো সেই শীতল স্রোতের প্রবাহিত হওয়ার ফলে কি হচ্ছে, তার যে বাষ্পীভবনের হার তার মধ্যে কি বেশি থাকছে, সে কি আবার জলীয় বাষ্প তার মধ্যে তো একদম ভর্তি, তার মধ্যে জলীয় বাষ্প তো ভর্তি, এই যে শীতল স্রোতটা রয়েছে তার মধ্যে তো জলীয় বাষ্প রয়েছে, তার মধ্যে সে কি করবে, শীতল স্রোত যে এইটা যে এই বায়ুটা যে প্রবাহিত হবে শীতল স্রোত, এই শীতল স্রোতের মধ্যে তো এখানে সব সময় কি করে, শীতলতা বিরাজ করে, এবং এখানে অনেক বেশি জলীয় বাষ্প রয়েছে, তাই না? এই জলীয় বাষ্প অনেক বেশি হওয়ার কারণে সেখানে কি করবে, বাষ্পীভবনের হারটা কি হবে, কমে যাবে, কারণ সেখানে তো এমনিতেই জলীয় বাষ্প পরিপূর্ণ আছে। তো সেখানে কি করবে, আর জলীয় বাষ্প সংরক্ষণ করার বা গ্রহণ করা বা বাষ্পীভবনের হার শীতল বায়ুতে সব থেকে কি থাকবে, কম থাকবে। কম থাকার ফলে কিন্তু কি হবে, মেরু অঞ্চলে যে বৃষ্টিপাত সেটা সবচেয়ে কম পরিমাণে সংঘটিত হবে। তো কি হবে, যেহেতু শীতল স্রোতে যেহেতু শীতল স্রোতের শীতল স্রোত আমাদের দেখা গেল যে এই শীতল স্রোতের বাষ্পীভবনের মাত্রা অনেকাংশ কম হওয়ায় সে কি করবে না, মেরু অঞ্চলে বৃষ্টিপাত ঘটায় না। এই পয়েন্টটা লিখে দেবে। অর্থাৎ এই যে বায়ু প্রবাহের প্রকৃতি বলে দিলাম, তারপরে এবার এটা লিখবে যে বৃষ্টিপাত কোথায় হয় কোথায় হয় না। তো এখানে যেহেতু উষ্ণ স্রোত, তো উষ্ণ স্রোতের বাষ্পীভবনের হার বেশি থাকার কারণে নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়। আবার শীতল স্রোত প্রবাহিত হওয়ার কারণে বা শীতল স্রোতের বাষ্পীভবনের হার বা বাষ্পীভবন করার ক্ষমতা কম বলে সে কি করবে না, জলীয় বাষ্পপূর্ণ বায়ু সংরক্ষণ করতে পারবে না, ঠিক আছে, নিতে তো পারবেই না, তার ফলে সে কি করবে না, বৃষ্টিপাতও ঘটাবে না। এই পয়েন্টে লিখে দেবে। আবার বায়ু প্রবাহের প্রকৃতিটা আমি তোমাদেরকে বলেই দিলাম, বায়ু প্রবাহের প্রকৃতি, তাই না? তো এটা হচ্ছে পড়ে নেবে বায়ু প্রবাহের প্রকৃতি। বায়ু প্রবাহের প্রকৃতিটা বললাম যে উষ্ণ বায়ুর উপর দিয়ে কি হয়, উষ্ণ স্রোতের উপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হয়। এখানে লিখে দেবে উষ্ণ স্রোতের উপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হয়, আবার শীতল স্রোতের উপর দিয়ে শীতল বায়ু প্রবাহিত হয়। আবার বাষ্পীভবন, তো বাষ্পীভবন পয়েন্টটা মাঝখানে দিয়ে দেবে। বাষ্পীভবন হচ্ছে যে নিরক্ষীয় অঞ্চলে অত্যন্ত উষ্ণতা বা নিরক্ষীয় অঞ্চল সবসময় উষ্ণতা বেশি থাকার কারণে সেখানে কি হয়, বাষ্পীভবনের হারটা বেশি হয়। বা উষ্ণ স্রোত নিরক্ষীয় অঞ্চলে বা উষ্ণ স্রোতের এখানেই লিখে দেবে যে উষ্ণ স্রোত, ঠিক আছে, এখানে লিখে দেবে যে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ স্রোত বা নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সবসময় লম্বভাবে পড়ায়, সেখানে কি হয়, বাষ্পীভবনের হার বেশি হয়। আবার শীতল স্রোতে যেহেতু সবসময় শীতলতা বেশি থাকে, অর্থাৎ তার মধ্যে অনেক বেশি জলীয় বাষ্পপূর্ণ বায়ু থেকেই থাকে, সেই জন্য তার যে বাষ্পীভবনের মাত্রা সেটা অনেকাংশই কি থাকে, কম থাকে। এখানে কম থাকে, এখানে বেশি থাকে। উষ্ণ স্রোতে বেশি থাকে, এখানে কম থাকে। এবার হচ্ছে প্রভাব। এই যে আমাদের স্রোতগুলো প্রবাহিত হচ্ছে, এই স্রোত সবকিছুর একটা প্রভাব লক্ষ্য করা যায়। তো এই যে স্রোতগুলো প্রবাহিত হচ্ছে, একদিক থেকে একদিকে প্রবাহিত হচ্ছে, এই স্রোতগুলো প্রবাহিত কিন্তু একটা প্রবাহিত হওয়ার পেছনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এরা কিন্তু ভূমিকা পালন করে। তো এই যে প্রভাব, অর্থাৎ এই সমুদ্র স্রোতগুলি প্রবাহিত হওয়ার কারণে আমাদের যে জলবায়ুর ওপর কিভাবে প্রভাব বিস্তার করে সেটা জানবো।
হচ্ছে, অর্থাৎ উষ্ণ স্রোত নিরক্ষরেখা থেকে যখন কি হচ্ছে মেরুর দিকে প্রবাহিত হচ্ছে, তো নিরক্ষীয় অঞ্চলে কি থাকে সবসময় উষ্ণতা বেশি থাকে এবং মেরু অঞ্চলে কি থাকে সবসময় বরফে ঢাকা থাকে। তো যখন কি করে উষ্ণ বায়ুটা, এই যে উষ্ণ স্রোতটা রয়েছে, এই উষ্ণ স্রোত যখন কি করে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়, এই যে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার কারণে, মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাই না, এই অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার কারণে সেখানকার যে ব্রিটিশ যুক্ত বা এখানে যে নরওয়েজ, ঠিক আছে, এখানে কি কি দেশগুলো রয়েছে, এই যে ব্রিটিশ দ্বীপপুঞ্জ দেশগুলো রয়েছে, এই দেশগুলো কিন্তু কি থাকে বরফ মুক্ত থাকে। তো যখন কি হয় নিরক্ষরেখা, এটা তো নিরক্ষরেখার স্থান, তাই না, তো এই নিরক্ষরেখা থেকে যখন উষ্ণ স্রোত, এই উষ্ণ স্রোতগুলো যখন কি করছে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার সময়, এই যে ব্রিটিশ দ্বীপপুঞ্জ রয়েছে, সেই ব্রিটিশ দ্বীপপুঞ্জ যে রয়েছে, সেই ব্রিটিশ দ্বীপপুঞ্জগুলো কি থাকে কিন্তু বরফ মুক্ত থাকে। এগুলো তো সবসময় কি হয় মেরু অঞ্চলের অন্তর্গত, এবং মেরু অঞ্চলের অন্তর্গত হওয়ার সবসময় কি থাকে বরফে ঢাকা থাকে। কিন্তু এই যখনই এই উষ্ণ স্রোতটা বা উষ্ণ বায়ু প্রবাহিত হলো, ফলে কি হলো সেই উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে সেখানে বরফগুলো কি হয় গলে যায়। ফলে কি থাকে এই যে বরফ মুক্ত, তাদের যে বরফে ঢাকা ছিল সেটা কি থাকে বরফে তখন গলে গিয়ে তারা মুক্ত হয়ে যায়, তো বরফ মুক্ত থাকে। তো উষ্ণ স্রোত বা নিরক্ষরেখার যে উষ্ণ স্রোত রয়েছে, সেই উষ্ণ স্রোত মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার ফলে কি হয় সেই ব্রিটিশ দ্বীপপুঞ্জ যে রয়েছে, হ্যাঁ ব্রিটিশ দ্বীপপুঞ্জ যে রয়েছে, সেই দ্বীপপুঞ্জগুলো কি থাকে বরফ মুক্ত থাকে। আবার কি হয় তো এই যে যাওয়ার পথে অনেকগুলো কি থাকে হিমশৈল থাকে, তাই না, অনেক বড় বড় বরফের চাই থাকে যেগুলোকে আমরা হিমশৈল বলি। তো হিমশৈল বলেছিলেন, সেই হিমশৈলগুলি যখনই কি থাকে উষ্ণ বায়ুটা প্রবাহিত হয়, এটা তো উষ্ণ বায়ু, উষ্ণতা বেশি থাকবে, তো উষ্ণ বায়ু যখন ঠান্ডা বায়ুর সাথে মিশে যায় ফলে কি হয় হিমশৈলটা গলে যায়, এবং হিমশৈলের মধ্যে থাকা যে বালি, পলি, নুড়ি, কাঁকড়, এই সমস্ত জিনিস কি করে সমুদ্র তলদেশে যখন কি উষ্ণ স্রোত প্রবাহিত হচ্ছে, ধরো এটা হিমশৈল, এবার এই হিমশৈলটা কি হচ্ছে হিমশৈলে থাকা বালি, পলি, নুড়ি, এটা কি করবে সমুদ্র তলদেশে সঞ্চিত হবে। সঞ্চিত হওয়ার ফলে কি হবে এখানে মাছ, এখানে কি করবে মাছ খেয়ে নেবে, তো এটা মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ যখন কি হবে, তো যখন কি হবে উষ্ণ স্রোতটা প্রবাহিত হওয়ার ফলে যে মেরু অঞ্চলের যে হিমশৈলগুলো রয়েছে এরকম, সেই হিমশৈলগুলো কি হবে গলে যাবে। গলে যাওয়ার ফলে কি হবে সেই তার মধ্যে থাকা বা হিমশৈলের মধ্যে থাকা যে বালি, পলি, নুড়ি, কাঁকড় রয়েছে সেগুলো সমুদ্র তলদেশে সঞ্চিত হবে, যেটা মাছের খাদ্য হিসেবে আমরা জানি। কিন্তু এগুলো কিন্তু মগ্নচড়া নামেও পরিচিত, এগুলো যে মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এগুলো কিন্তু মগ্নচড়া নামেও পরিচিত। ঠিক আছে, যখন কি করবে নিরক্ষরেখা থেকে যখন মেরু অঞ্চলের দিকে কি হবে নিরক্ষরেখা থেকে যখন মেরু অঞ্চলের দিকে বায়ু কি হবে প্রবাহিত হবে, ফলে ব্রিটিশ যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে বা ব্রিটিশ যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো কি থাকবে বরফে ঢাকা ছিল, এই উষ্ণবায়ু প্রবাহিত হওয়ার কারণে সেটা কি থাকে বরফমুক্ত থাকে। এছাড়াও এই সমুদ্রের মধ্যে বা মহাসাগরের মধ্যে যে সমস্ত হিমশৈলগুলো ছিল এরকম হিমশৈলগুলো, সেই হিমশৈলগুলো কিন্তু কি হয়ে যায় গলে যায়। তো গলে যাওয়ার ফলে তার মধ্যে যে বালি, পলি, বিভিন্ন ধরনের ছিল সেগুলো কি হয় সব সমুদ্রের সব থেকে তলদেশে জমা হয়, যেটা আমরা মগ্নচড়া সৃষ্টি হয়, এবং সেটা মাছের যে খাদ্য হিসেবে কিন্তু খাদ্য হিসেবে চিহ্নিত করা হয়। ঠিক আছে, তো উষ্ণ স্রোত প্রবাহিত হওয়ার কারণে কি হয় তোমরা বুঝে গেছো, এবার তোমরা নিজের মতো করে লিখবে। ঠিক আছে, বললাম যে কি হয় নিরক্ষরেখা থেকে যে উষ্ণ বায়ুটা প্রবাহিত হয়, সেই উষ্ণ বায়ুটা প্রবাহিত হওয়ার কারণে ব্রিটিশ যে দ্বীপপুঞ্জগুলো রয়েছে সেগুলো কি থাকে বরফ মুক্ত থাকে, এবং সেই মহাসাগরের মধ্যে যে হিমশৈলগুলো ছিল সেই হিমশৈলগুলো কি হয়ে যায় গলে যায়, এবং সেই হিমশৈলের মধ্যে থাকা যে সমস্ত বালি পলি রয়েছে সেগুলো সমুদ্র তলদেশে সঞ্চিত হয়, যেটা মাছের খাদ্য হিসেবে বিবেচিত। এটা হচ্ছে এই প্রভাব বা উষ্ণ স্রোতের প্রভাবে কি হয় সেটা লিখে দেবেন। এরপরে আমরা পড়বো শীতল স্রোত। এই যে আমাদের উষ্ণ স্রোতটা তাদের মধ্যে এত কিছু করছে, এবার শীতল স্রোতটা কি করছে, শীতল স্রোত, এই যে শীতল স্রোত এদিক থেকে যখন শীতল স্রোতটা কি হচ্ছে, এদিক থেকে যখন শীতল স্রোতটা কি হচ্ছে এই দিক থেকে যখন শীতল স্রোত প্রবাহিত হচ্ছে, তো প্রবাহিত হওয়ার ফলে কি হচ্ছে এই যে শীতল স্রোত, এই শীতল স্রোতটা যখন এদিকে প্রবাহিত হচ্ছে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলের দিকে যখন প্রবাহিত হচ্ছে, তো নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত হওয়ার কারণে এদিকেও তো শীতল স্রোত প্রবাহিত হচ্ছে, এদিকেও শীতল স্রোত প্রবাহিত হচ্ছে, এটা পুরোটাই তো কি মেরু অঞ্চল। তো সেই মেরু অঞ্চল থেকে যখন কি হচ্ছে শীতল স্রোত প্রবাহিত হচ্ছে, শীতল স্রোত প্রবাহিত হওয়ার কারণে
এখানে কি হচ্ছে, একটা শীতল ল্যাব্রাডর স্রোত, যেটা ল্যাব্রাডর একটা উপকূল রয়েছে। আমরা জানি যে যে উপকূল বরাবর যে স্রোত প্রবাহিত তার নাম অনুসারে স্রোতের নামকরণ করা হয়। তো এরকমই একটা ল্যাব্রাডর উপকূল রয়েছে। এই ল্যাব্রাডর উপকূলের পাশ দিয়ে সে কি করে, একটা ল্যাব্রাডর স্রোত প্রবাহিত হয়। সেই ল্যাব্রাডর উপকূলের নাম অনুসারে ল্যাব্রাডর নাম দেওয়া হয়েছিল। তো সেই কি করে, মেরু অঞ্চল থেকে শীতল একটা ল্যাব্রাডর স্রোত কি হয়, ল্যাব্রাডর উপকূলবর্তী অঞ্চলে কি হয়, প্রবাহিত হয়। তো শীতল ল্যাব্রাডোর মানে সেটা তো শীতল, ঠান্ডার স্রোত প্রবাহিত হয়। কি একটা শীতল ল্যাব্রাডোর স্রোত কি হয়, প্রবাহিত হয়। এই অঞ্চলে শীতল ল্যাব্রাডোর স্রোত প্রবাহিত হওয়ার কারণে সেখানে একটা নদী রয়েছে, যেটা হচ্ছে সেন্ট লরেন্স নদী। এই যে সেন্ট লরেন্স যে নদীটা রয়েছে, এই নদীটা কিন্তু কি থাকে, 9 মাস কিন্তু বরফে ঢাকা থাকে। যেহেতু সেটা শীতল স্রোত এবং সেটা যেহেতু মেরু অঞ্চল থেকে, এই অঞ্চল থেকে প্রবাহিত হচ্ছে, তো যেহেতু সেখানে অনেক বরফ টরফ থাকে বা অনেক অনেক শীতলতার কারণে সেটা যখন কি করছে না, আমাদের এইদিকে প্রবাহিত হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। তো সেই নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত হওয়ার কারণে শীতল ল্যাব্রাডর স্রোত ল্যাব্রাডর উপকূলের যে সেন্ট লরেন্স যে নদীটা রয়েছে, সেই নদীতে কি থাকে, সেই নদী কিন্তু 9 মাস বরফে ঢাকা থাকে। এটা তুমি কি করবে, শীতল স্রোতের প্রভাবে কি হয় সেটা লিখে দেবে। তো আমি এর মধ্যেই যে উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের পার্থক্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এবার আমি যে পয়েন্টগুলো লিখে দিয়েছি, সেই পয়েন্টগুলো আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করেছি, তোমরা এগুলোকে বিশ্লেষণ করে লিখবে, ঠিক আছে, নিজের মতো করে লিখবে। এরপরে আমরা পড়বো যে এই যে সমুদ্র স্রোত, এই সমুদ্র স্রোত কেন সৃষ্টি হয়, কি কারণে সৃষ্টি হয়, এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। তো এবার আমরা পড়বো হচ্ছে সমুদ্র স্রোতের সৃষ্টির কারণ, অর্থাৎ এই যে একটা সমুদ্র স্রোত, এই সমুদ্র স্রোত যে সৃষ্টি হচ্ছে, কি কারণে এই সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে। তো ভূমিকাতে লিখবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যেটা এই পরীক্ষাতে কিন্তু আসবে। তোমরা এই কোশ্চেন্সটা কিন্তু মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে। এই কোশ্চেন্সটা এইবার পরীক্ষাতে কিন্তু আসতে চলেছে। তোমরা কি করবে, এই পয়েন্টগুলো আমি যে বলবো এগুলো দেখে এই যে নোটটা বানাবে ঠিক করে, ঠিক আছে। তো চলো, প্রথমেই তোমরা ভূমিকা, এই যে সমুদ্র স্রোত সৃষ্টির প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি লেখো। তো প্রথমেই ভূমিকাতে লিখবে হচ্ছে অতীত, লিখে দিয়েছি যে অতীত মনোবিদগণ সমুদ্র স্রোত সৃষ্টির কারণ হিসেবে পৃথিবীর আবর্তন গতি, বায়ু প্রবাহ, সমুদ্র জলের উষ্ণতার পার্থক্যকে দায়ী করলেও আলেকজান্ডার ভন হাম্বল উষ্ণতা, লবণতা, বাষ্পীভবন, বরফের গলন সমুদ্র স্রোত সৃষ্টির কারণ হিসেবে দায়ী করেন, যেগুলি নিম্নে আলোচনা করা হলো। অর্থাৎ অতীতের যে সমস্ত মনোবিদ রয়েছেন, যে সমস্ত ভূগোলবিদ রয়েছেন, তারা কি করেছেন, এই যে সমুদ্র সৃষ্টির যে কারণ, সেই কারণগুলিকে বিভিন্নভাবে তারা বলেছিলেন। যে সমুদ্র স্রোতের উষ্ণতার জন্য, আবর্তন গতির জন্য, চাঁদের আকর্ষণের কারণে কি হচ্ছে, সমুদ্র স্রোত সৃষ্টি করছে। কিন্তু এই আলেকজান্ডার ভন হাম্বোল্ড তিনি কি করেন, সমুদ্র জলের কি উষ্ণতার পার্থক্য, চাপের পার্থক্য, চাপ ঢালের পার্থক্য, বায়ু প্রবাহের কারণ হিসেবে এর কারণেই কি হচ্ছে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ হিসেবে কিন্তু দায়ী করেন, যেগুলো নিম্নে আমরা এখন আলোচনা করব। তো বিভিন্ন ভূগোলবিদ বিভিন্ন কথা বলেছেন যে এই কারণে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। কিন্তু আলেকজান্ডার ভন হাম্বোল্ড বলেছিলেন যে উষ্ণতা, লবণতা, বাষ্পীভবন, বরফের গলনের জন্যই সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে। তো এর যে কারণগুলো সেগুলো নিম্নে আলোচনা করা হলো। এইভাবে লিখে ভূমিকাটা লিখে তারপর পয়েন্ট করবে মাধ্যাকর্ষণ শক্তি। আমরা জানি পৃথিবীর এই কেন্দ্র পৃথিবীর এটা কেন্দ্র, এবং এই কেন্দ্র, পৃথিবীর যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রে কিন্তু একটা মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, মাধ্যাকর্ষণ বল রয়েছে। এবং পৃথিবীতে যা সমস্ত কিছুই বস্তু কিন্তু সেই মাধ্যাকর্ষণ টানে কিন্তু আবর্তিত। অর্থাৎ এই যে ভূপৃষ্ঠে আমরা বসবাস করি, এই ভূপৃষ্ঠের প্রতিটি কিন্তু কি মাধ্যাকর্ষণ শক্তির টানে আবদ্ধ, তাই না। মাধ্যাকর্ষণ শক্তির জন্য এক স্থানে আমরা দাঁড়িয়ে থাকতে পারি। তো সেই নিরক্ষরেখার যে কেন্দ্রের দিকে মাধ্যাকর্ষণ শক্তির জন্য কি থাকে, প্রতিটি বস্তুকে, পৃথিবীর যত বস্তু রয়েছে, তো পৃথিবীর সমস্ত বস্তুকে কি করে, তার কেন্দ্রের দিকে কিন্তু টানে। টানার ফলে কি হয় এবং এই নিরক্ষরেখা যেহেতু কি করে, নিরক্ষরেখায় যেহেতু অত্যন্ত কি, নিরক্ষরেখার যে এখানে যে ব্যাসটা রয়েছে, ঠিক আছে, এই ব্যাসটা কিন্তু সবচেয়ে বড়,
দেখো এই যে উত্তর গোলার্ধ এবং এই যে দক্ষিণ গোলার্ধ এটা অনেকটা চাপা, ফলে কি হচ্ছে নিরক্ষরেখা এখানে বেশি পরিমাণে কাজ করছে, এই জায়গাগুলোতে বেশি পরিমাণে কাজ করছে, কিন্তু নিরক্ষরেখা অনেকটা দেখো অনেকটা বিস্তৃত এটা অনেকটা বিস্তৃত হওয়ার কারণেই তো এখানে চাপ কি হচ্ছে হ্রাস পাচ্ছে, অর্থাৎ যে সমস্ত বস্তু এদিকে রয়েছে এইগুলো কিন্তু কি হচ্ছে মানে কেন্দ্রের দিকে যতটা আকর্ষণ করবে সেটা কিন্তু তার আকর্ষণ ক্ষমতা কিন্তু থাকে না। তো নিরক্ষীয় অঞ্চলে কিন্তু ততটা আকর্ষণ বস্তু বা নিরক্ষরেখা যে সমস্ত বস্তু রয়েছে পৃথিবী পৃষ্ঠে সেই বস্তুগুলোকে কিন্তু আকর্ষণ করার ক্ষমতা কিন্তু মেরু অঞ্চলের থেকে কম থাকে, কারণ মেরু অঞ্চলটা কি চাপা, এই উত্তর এবং দক্ষিণ গোলার্ধে যে মেরু রয়েছে সেই মেরু অঞ্চলগুলোতেও চাপা চাপা রয়েছে, মানে এরকম রয়েছে। তো এরকম হওয়ার ফলে নিরক্ষরেখার কেন্দ্রবিন্দুতে বা পৃথিবীর কেন্দ্রে যে আকর্ষণ শক্তি রয়েছে বা আকর্ষণ বল রয়েছে সেটা কিন্তু এইগুলোতে বেশি কার্যকরী হচ্ছে, এবং নিরক্ষরেখা সব থেকে বেশি বিস্তৃত থাকায় সেটাতে কিন্তু সেই আকর্ষণ বল বা ক্ষমতা কিন্তু ততটা পরিমাণে থাকছে না। ফলে কি হচ্ছে সমুদ্র স্রোতগুলি অর্থাৎ নিরক্ষরেখায় সমুদ্র স্রোত অর্থাৎ নিরক্ষরেখায় যে সমস্ত স্রোতগুলো সৃষ্টি হচ্ছে সেটা কি করছে, যেহেতু এদিকে আকর্ষণটা বেশি, এদিকে আকর্ষণ মানে এদিকে টানছে, টানার ফলে কি হচ্ছে সেই নিরক্ষরেখায় সৃষ্ট যে উষ্ণ স্রোত সেই উষ্ণ স্রোতগুলো কি হচ্ছে উত্তর গোলার্ধে বা উত্তর দিকে কিন্তু প্রবাহিত হচ্ছে। তো নিরক্ষরেখার আকর্ষণ বলের পরিমাণ কম থাকার কারণে কি হচ্ছে সেই নিরক্ষরেখায় সৃষ্ট যে উষ্ণ স্রোত সেই উষ্ণ স্রোত গুলো কিন্তু মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে, উত্তর এবং দক্ষিণ গোলার্ধে মেরু অঞ্চল রয়েছে সেই মেরু অঞ্চলের দিকে কিন্তু প্রবাহিত হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো তোমরা এই মাধ্যাকর্ষণ শক্তির পয়েন্টে কিন্তু লিখে দেবে যে মাধ্যাকর্ষণ শক্তির কারণেই কি হচ্ছে, ফলে মাধ্যাকর্ষণ শক্তির কারণেই কি হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে, তাই না? তো যখন আমাদের নিরক্ষরেখার কি হলো একটা উষ্ণ স্রোত সৃষ্টি হলো, কিন্তু সেই স্রোতের তার যে আকর্ষণ বলের ক্ষমতা সে টানবে কি, তার তো এমনিতেই আকর্ষণ ক্ষমতা কম, সেই জন্য সে কি করবে যেহেতু তার থেকে বেশি আকর্ষণ হচ্ছে উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধ, সেই জন্য কি করবে নিরক্ষরেখায় সৃষ্ট যে উষ্ণ স্রোত সেটা কি করবে উত্তর গোলার্ধে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হবে বা বেশি মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হবে। পূর্ব হচ্ছে এই যে মাধ্যাকর্ষণ শক্তি তো হয়ে গেল, এবার হচ্ছে এটা হয়ে গেল, এবার আমরা পড়বো পৃথিবীর আবর্তন গতি বা কোরিওলিস বল। এবার পৃথিবী আবর্তন গতি, তো পৃথিবী কি করে সর্বদা, এটা ধরো পৃথিবী সর্বদা কি করে এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তিত হয়, তাই না? এই আবর্তন গতির কারণে সমুদ্র স্রোতগুলোর কি ঘটে দিক বিক্ষেপ ঘটে, অর্থাৎ যে স্রোতগুলো ধরো এই পাশে প্রবাহিত হয়েছিল সেই স্রোতগুলো এখন এই পাশ দিয়ে প্রবাহিত, অর্থাৎ কি হচ্ছে পৃথিবী আবর্তন করছে, সেই আবর্তন গতি এইদিকে আবর্তন গতিটা এইদিকে হওয়ার ফলে সে কি করছে সমুদ্র স্রোতগুলো এইদিকে মানে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে। তো পৃথিবীর আবর্তন গতির অর্থাৎ পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হওয়ায় সমুদ্র স্রোত গুলিরও কি করে দিক বিক্ষেপ ঘটে এবং একে বলা হচ্ছে কোরিওলিস বল, অর্থাৎ কি ঘটে আবর্তন গতির কারণে যে স্রোতগুলোর দিক বিক্ষেপ ঘটে বা বায়ুর দিক বিক্ষেপ ঘটে, এর কারণে একে যাকে বলা হয় কি কোরিওলিস বল বা কোরিওলিস বল। তো কি হচ্ছে যখন পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হওয়ার ফলে যে সমস্ত সমুদ্র স্রোতগুলো প্রবাহিত হচ্ছে সেই সমুদ্র স্রোতগুলো কিন্তু পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে, পশ্চিম থেকে পূর্বে এইভাবে প্রবাহিত হচ্ছে, পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে, যাকে কি বলা হয় ফলে কি ঘটছে দিক বিক্ষেপ ঘটে, এই দিক বিক্ষেপ ঘটাকেই বলা হচ্ছে কোরিওলিস বল বা পৃথিবীর আবর্তন গতি বা কোরিওলিস বল বলে। এবার এই কোরিওলিস বলের প্রভাবেই কি ঘটে যেহেতু সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে, সমুদ্র স্রোতগুলি বিভিন্ন দিকে প্রবাহিত হয়। তো ফেরেলের সূত্র অনুসারে কি এই পয়েন্টটা মনে রাখবে যে ফেরেলের সূত্র অনুসারে ফেরেলের সূত্রানুযায়ী তো কি করছে ফেরেলের সূত্রানুযায়ী তো কি করছে যখন দিক বিক্ষেপ ঘটছে ফলে ফেরেলের সূত্রানুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে, তো ফেরেলের সূত্রানুযায়ী কি করছে ফেরেলের সূত্রানুযায়ী
কোরিওলিস বল। তো কোরিওলিস বল যখন কি হচ্ছে, কোরিওলিস বলের প্রভাবে যখন পশ্চিম থেকে পূর্বে বায়ু প্রবাহিত হওয়ার কারণে যখন সমুদ্র স্রোতগুলো পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হচ্ছে, ফলে কি হচ্ছে, সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটছে, একে পৃথিবীর আবর্তন গতি বা কোরিওলিস বল বলা হয়। তো ফেরেলের সূত্রানুযায়ী কোরিওলিস বলের প্রভাবে, এই যে কোরিওলিস বলের প্রভাবে ফেরেলের সূত্রানুযায়ী বা সমুদ্র স্রোতগুলি কি করে, উত্তর গোলার্ধে কি করে, উত্তর গোলার্ধে কি করে, ডান দিকে বেঁকে, মানে সমুদ্র স্রোতগুলো উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, ডান দিকে বেঁকে এইভাবে প্রবাহিত হয়। সমুদ্র স্রোতগুলো কি করে, ডান দিকে এভাবে বেঁকে প্রবাহিত হয়। আবার দক্ষিণ গোলার্ধের সমুদ্র স্রোতগুলো কি করে, বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়, এইভাবে প্রবাহিত হয়। বোঝা গেল? তো প্রথমেই তো ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধের সমুদ্র স্রোত কি করে, ডান দিকে বেঁকে, এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয় কোরিওলিস বলের প্রভাবে। হয়ে গেল। এবার বায়ু প্রবাহ পয়েন্টটা রয়েছে। সেই বায়ু, আমাদের কয় রকম বায়ু রয়েছে, মেইনলি একটা বায়ু রয়েছে যেটা হচ্ছে কি নিয়ত বায়ু। সেই নিয়ত বায়ুকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর মেরু বায়ু। তো এই যে বায়ু প্রবাহ রয়েছে, তো বায়ু কি করে, সর্বদা প্রবাহিত হয়। তো প্রবাহিত হওয়ার কারণে বায়ু প্রবাহের একটা বায়ু প্রবাহিত হচ্ছে, যেটা হচ্ছে নিয়ত বায়ু। তো সেই নিয়ত বায়ু প্রবাহ কি করে, নিয়ত বায়ু সর্বদা একটা নির্দিষ্ট পথ ধরে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, তাই না? তো নির্দিষ্ট বায়ু কি করে, মানে নিয়ত বায়ু সর্বদা একটা নির্দিষ্ট দিকে এইভাবে কি হয়, নির্দিষ্ট দিকে সবসময় এইভাবে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। তো প্রবাহিত হওয়ার কারণে কি করে, তো নিয়ত বায়ু যেভাবে প্রবাহিত হয়, আমরা জানি যে বায়ু যেদিকে প্রবাহিত হবে সমুদ্র স্রোতগুলোও সেদিকেই প্রবাহিত হবে। তো যেহেতু যখন কি করে, আমাদের ভূগোলবিদদের মতে যে বায়ুর প্রবাহের একটা গুরুত্বপূর্ণ একটা বায়ু হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। এই নিয়ত বায়ু প্রবাহ হচ্ছে নির্দিষ্ট দিকে, অর্থাৎ নির্দিষ্ট পথ ধরে দীর্ঘদিন ধরে প্রবাহিত হওয়ার ফলে, একটা নির্দিষ্ট পথ ধরে নির্দিষ্ট সময়ে দীর্ঘদিন ধরে প্রবাহিত হওয়ার ফলে আর কি করে, বায়ুর টানে কি করে, সমুদ্র স্রোতগুলো সেই দিকে কি করে প্রবাহিত হয়। তো বায়ু যেদিকে প্রবাহিত হচ্ছে, তার ঘর্ষণজনিত টানে কি হচ্ছে, বা স্রোতগুলিকেও সেইভাবে বা সেই দিকে প্রবাহিত হচ্ছে। এর ফলে কি হচ্ছে, সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে। তাহলে বায়ু প্রবাহ কি, বায়ু প্রবাহ হচ্ছে যে আমাদের বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বা আমাদের বিশেষ বায়ু প্রবাহের একটি বিশেষ বায়ু হচ্ছে নিয়ত বায়ু প্রবাহ। এই নিয়ত বায়ু প্রবাহ সারা বছর ধরে নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার ফলে ঘর্ষণজনিত কারণে সমুদ্র স্রোতগুলিকেও সেই দিকেই টেনে নিয়ে যায়। ফলে কি হয়, সমুদ্র স্রোত সৃষ্টি হয়। এবার অধঃক্ষেপণে আমরা পড়ব হচ্ছে সমুদ্র স্রোত যে সৃষ্টি হচ্ছে সেটার কারণ হিসেবে অধঃক্ষেপণ কি। এবার ধরো উষ্ণতার তারতম্য, এবার অতিরিক্ত তো এবার হচ্ছে অধঃক্ষেপণ কি, অধঃক্ষেপণ তো আমাদের মাধ্যাকর্ষণ শক্তি, পৃথিবীর আবর্তন গতি বা কোরিওলিস বল হয়ে গেল, আমাদের বায়ু প্রবাহ পয়েন্টটাও হয়ে গেল, লিখে নেবে তোমরা। আর অধঃক্ষেপণ হচ্ছে কি, অধঃক্ষেপণ হচ্ছে ধরো কোনো কারণে কোনো স্থানে, ধরো এটা স্থান, কোনো স্থানে কি হলো, কোনো স্থানে এগুলো মুছে, তো কোনো স্থানে হচ্ছে বৃষ্টিপাত হলো, ধরো এটা ধরো মেঘ, এবং এই মেঘে কি হলো, কোনো স্থানে কি হলো, বৃষ্টিপাত হলো। এবার বৃষ্টিপাত হওয়ার ফলে সেখানের যে জলতল, এই যে জলতলটা ছিল, এই জলতল কি হয়ে গেল, বৃদ্ধি পেয়ে গেল, তাই না? তো অধঃক্ষেপণ মানে হচ্ছে বৃষ্টি। তো কোনো অঞ্চলে অধিক বৃষ্টিপাত হওয়ার ফলে সেখানকার যে জলতল বা সমুদ্রের পৃষ্ঠের যে জলতল, সেই জলতলটা আগে ছিল এখানে, এখন বেড়ে গেছে। তো বেড়ে যাওয়ার ফলে এই যে সমুদ্রের জলতল বেড়ে যাওয়ার কারণে আগের যে সমুদ্রের জলতল ছিল সেই জলতলটাতে ফিরিয়ে আনার জন্য বা ভারসাম্য রক্ষার জন্য কি করে, জল একদিক থেকে মানে এই দিক থেকে আবার এই দিকে প্রবাহিত হয়, ঠিক আছে? ফলে কি হয়, সমুদ্র স্রোত সৃষ্টি হয়। এবার জল যেহেতু এদিক থেকে এদিকে প্রবাহিত হবে, তো এটা কি এইভাবে প্রবাহিত হবে, নিশ্চয়ই না। এটা সমুদ্র স্রোত আকারে কি করবে, সমুদ্র স্রোত আকারে এক স্থান থেকে অন্য স্থানে কি হবে, প্রবাহিত হবে। ফলে কি হবে, সমুদ্র স্রোত সৃষ্টি হবে। তাহলে অধঃক্ষেপণে কি লিখবে, যে কোনো অঞ্চলে বা কোনো অঞ্চলে অধিক বৃষ্টিপাত হওয়ার ফলে সেখানকার যে জলতল, সেই জলতলটা হচ্ছে কি পায়, বৃদ্ধি পায়। ফলে সেই জলের সমতা বজায় রাখার জন্য
সে কি করে, সমুদ্র স্রোতাকারে বা স্রোতাকারে এক স্থান থেকে অন্য স্থানে জল বাহিত হলে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। এই যে কথাটা বললাম এটা তোমরা পয়েন্টে লিখে নেবে, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার আমরা পুরো তো অধক্ষেপণ পড়লাম, যে এখানে অধক্ষেপণে কি হচ্ছে, অধক্ষেপণ যখন হলো তখন কি হলো, অধক্ষেপণ হওয়ার ফলে সেখানে জলতলের কি হলো, উচ্চতা বৃদ্ধি পেল এবং জলতলের উষ্ণতা বৃদ্ধি পেল এবং জলতলটা কমার জন্য সেটা এক স্থান থেকে অন্য স্থানে সমুদ্র স্রোত বাহিত হলো। এবার আমরা পড়বো হচ্ছে বাষ্পীভবন। এই বাষ্পীভবন হচ্ছে, এবার সূর্যরশ্মি কোথাও কি করে, যেমন নিরক্ষরেখার দিকে সূর্যরশ্মি কি হয়, লম্বভাবে পতিত হয়। তো লম্বভাবে পতিত হওয়ার কারণে সেখানকার যে উষ্ণতা সেটা কিন্তু বেড়ে যায়, ফলে সেখানকার, তো এটা ধরো সূর্য, তো এই সূর্যটা হচ্ছে, এখানে ধরো একটা জল রয়েছে, তো এই জল রয়েছে বা আবার এখানে একটা কি রয়েছে, জল রয়েছে। এবার দেখো কোনো স্থানে সূর্যরশ্মি কি হয়, লম্বভাবে পতিত হয়, মানে লম্বালম্বি পতিত হয়, আবার কোনো স্থানে কি হয়, তির্যকভাবে বা বাঁকাভাবে পতিত হয়। তো যেখানে তির্যকভাবে পতিত হয় সেই অঞ্চলের যে জল রয়েছে সেই জল থেকে কি করবে সূর্য, সেই জল কি করবে, সূর্য বাষ্পীভবন করে নেবে এবং মেঘ সৃষ্টি হবে, তাই না, বাষ্পীভবন করে নেবে এবং মেঘ সৃষ্টি হবে, বাষ্পীভবন করে নেবে এবং মেঘ সৃষ্টি হবে। তো মেঘ সৃষ্টি হবে, তো সূর্য যে অঞ্চলের ওপর লম্বভাবে পতিত হয় বা যে সমুদ্র বা মহাসাগরের ওপর লম্বভাবে পতিত হয়, ফলে কি হয়, সেই অঞ্চলের যে জলের উচ্চতা সেটা কি হয়, হ্রাস পায়। কেন হ্রাস পায়, যখন সেখানে বাষ্পীভবন হচ্ছে, তো বাষ্পীভবন হওয়ার ফলে যে সমস্ত জলকণাগুলো ছিল সেগুলো সবকিছু কি হয়, বাষ্পীভবন করে উপরের দিকে নিয়ে যায় এবং ঘনীভবন হয়ে উপরের দিকে নিয়ে যায়। ফলে জলতলটা, এখানে যে ছিল জলতল সেটা কি হয়, হ্রাস পায়। এখানে জলতল কি হয়, এখানে চলে আসে, ধরো এখানে চলে আসে, জলতল কি হয়, হ্রাস পায়। তো এই জলতলটা এখানে ছিল, সেই জলতল এখানে হ্রাস পেয়ে গেল এবং হ্রাস পাওয়ার ফলে কি হলো, পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে যেখানে তির্যকভাবে সূর্যরশ্মি পতিত হতো এবং তির্যকভাবে পতিত হওয়ার জন্য সেখানে তো জল তার যে জলীয় বাষ্প গ্রহণ করার ক্ষমতা কমে যাবে, সেই জন্য কি হবে, পার্শ্ববর্তী অঞ্চল থেকে জল কি হবে, সেই কম জলের দিকে প্রবাহিত হবে। অর্থাৎ এই যে জলের সমতা, মানে সেই জলের যে আগে উচ্চতা ছিল সেই উচ্চতাটা বজায় রাখার জন্য পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেই পার্শ্ববর্তী অঞ্চল থেকে জল কি হবে, সেই যে নিচু যেখানে জল রয়েছে বা যেখানে কম জল রয়েছে সেই কম জলের দিকে কি হবে, স্রোত আকারে প্রবাহিত হবে। এইভাবে স্রোত আকারে কি হবে, প্রবাহিত হবে। তো এই স্রোত আকারে কি হবে, প্রবাহিত হবে, এটাকে বলা হচ্ছে বাষ্পীভবন। এখানে এই স্রোত আকারে প্রবাহিত হবে, ফলে কি হবে, সমুদ্র স্রোত সৃষ্টি হবে। ঠিক আছে, বাষ্পীভবন, তাহলে বাষ্পীভবনে কি পয়েন্ট করবে, যে কোনো অঞ্চলের উষ্ণতা বা কোনো অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয়, আবার কোনো অঞ্চলে সূর্যরশ্মি তির্যকভাবে পতিত হয়। এই দুই অঞ্চলের মধ্যে যেই অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয় তার ফলে কি হয়, সমুদ্রের যে জলতল সেটা হ্রাস পায় এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে কি করে, সমুদ্রের সেই জলতলের ভারসাম্য রক্ষা করার জন্য পার্শ্ববর্তী অঞ্চল থেকে অনুভূমিকভাবে কি হয়, সমুদ্র স্রোতাকারে সেই অঞ্চল বা সেই সমুদ্রের দিকে কি হয়, প্রবাহিত হয়। ঠিক আছে, প্রবাহিত হওয়ার ফলে কি হয়, সমুদ্র স্রোত সৃষ্টি হয়। যেমন এক্সাম্পল যদি আমরা বলি যে সমুদ্র বাষ্পীভবন, যে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা বেশি থাকছে ফলে সেখানকার বাষ্পীভবন হচ্ছে বেশি। তো নিরক্ষরেখার যেমন কি হচ্ছে উষ্ণতা, উদাহরণ হিসেবে তোমরা লিখতে পারো যে নিরক্ষরেখায় অধিক উষ্ণতার কারণে সেখানে কি হয়, যে জলের পরিমাণ কম থাকায় যে মেরু অঞ্চল থেকে কি হয়, মেরু অঞ্চল থেকে সমুদ্র স্রোতগুলি বাহিত হয়ে নিরক্ষীয় অঞ্চলে এসে মিলিত হয়। এটা লিখতে পারো এক্সাম্পল, বা নাও লিখতে পারো। এবার হচ্ছে চাপের পার্থক্য। আমরা কি করব, চাপের পার্থক্য। তো চাপের পার্থক্যটা কি, চাপের পার্থক্য হচ্ছে যে ধরো কোনো একটা সমুদ্র স্রোত কি হচ্ছে, এইভাবে বাহিত হচ্ছে। তো এই যে বাহিত স্রোতগুলো যে বাহিত হচ্ছে, এই স্রোতের মধ্যে সব থেকে বেশি যদি চাপ সৃষ্টি হয় সেটা হবে এই উপপৃষ্ঠীয় স্রোতগুলোর ওপর। সেই উপপৃষ্ঠীয় যে স্রোতগুলো রয়েছে এই স্রোতগুলো সব থেকে বেশি কিন্তু চাপ থাকবে এবং সে এটা ভুল বললাম, যে আমাদের যে স্রোত, এরকম কতগুলো স্রোত প্রবাহিত হচ্ছে, তো সমুদ্র স্রোত প্রবাহিত হওয়ার সময়
দেখবে যে উপরের যে মানে উপরের যে স্রোতগুলো রয়েছে সেই স্রোতের কিন্তু চাপের কম চাপ থাকবে, কারণ সেগুলো কি হবে, বাষ্পীভবনের ধারা সেগুলো হালকা হয়ে যাবে, কিন্তু বা এখানে যে বরফ বা জলকণাগুলি সেগুলো কি হয়ে যাবে, উপরে উঠে যাবে। কিন্তু এই যে অন্তর্দেশীয় বা যে অন্তরীয় যে স্রোতগুলো রয়েছে, ঠিক আছে, বা সেটা হচ্ছে অন্তর্জাত যে আমাদের কি রয়েছে স্রোতগুলো রয়েছে, সেই অন্তর্জাত স্রোতগুলোর কি থাকবে, স্রোতগুলো জলীয় বাষ্প বা জলীয় বাষ্প সেগুলো অনেক বেশি থাকবে। ফলে কি হবে, সেগুলোর চাপটা বেশি বেশি হবে। কারণ দেখো এখানে যদি অনেক বেশি পরিমাণে এগুলো থাকে, ধরো অনেক পরিমাণে জলীয় বাষ্প রয়েছে, ফলে এটা ঘুরে গিয়ে কি করবে, জলীয় বাষ্পগুলো অনেক চাপ সৃষ্টি করছে। তো এখানে কি হচ্ছে, সমুদ্র তলদেশের সব থেকে বেশি চাপ থাকে এবং সমুদ্রের উপপৃষ্ঠীয় অঞ্চলের চাপ কি থাকে, কম থাকে। কম থাকার কারণে এখানে তো উভয় পাশে চাপের পার্থক্যের কারণে, মানে এই যে জলের মধ্যে এই চাপের পার্থক্যের কারণেই কি হয়, উলম্ব বা অনুভূমিক সঞ্চালন শুরু হয়। এই যে চাপ, এটা জলের কি হচ্ছে, চাপ বেশি পাচ্ছে এবং উপরেরটা হালকা, তো এই চাপের পার্থক্যের কারণে কি হচ্ছে, অনুভূমিক ভাবে বা অনুভূমিক ভাবে হচ্ছে অনুভূমিক ভাবে এগুলো স্রোতের সৃষ্টি হচ্ছে, যেগুলোকে আমরা সমুদ্র স্রোত বলি। এবং কি হচ্ছে, এই চাপের পার্থক্যের কারণেই কি হচ্ছে, সমুদ্র স্রোত সৃষ্টি হচ্ছে। তো এই চাপের পার্থক্যের পয়েন্টে লিখবে যে তো সমুদ্র স্রোত প্রবাহিত হওয়ার বা কোনো সমুদ্রের যে ভেতরের বা সমুদ্রের যে তলদেশ রয়েছে সেই তলদেশের কিন্তু চাপ সব থেকে বেশি থাকে। ফলে উভয় দিকের বা উভয় পক্ষের বা উভয় জলের যে চাপের পার্থক্যের কারণে কি হয়, এক ধরনের সঞ্চালন, এক ধরনের অনুভূমিক সঞ্চালন দেখা যায়, যাকে সমুদ্র স্রোত সৃষ্টি যাকে সমুদ্র স্রোত বলা হয়। এবং এটাই হচ্ছে চাপের পার্থক্যের কারণেই কি হয়, সমুদ্র স্রোত সৃষ্টি হয়। এবার সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য, এবার আমরা পড়বো সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য। এবার আমরা বলবো হচ্ছে সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য। তো উষ্ণতার পার্থক্যের কারণে তো নিরক্ষীয় অঞ্চলে সবসময় সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয়, ফলে সেখানকার উষ্ণতা সব থেকে বেশি থাকে। এবং সেই উষ্ণ বায়ুটার জন্য কি করে, সেই উষ্ণ বায়ুর ফলে বা সেই যে উষ্ণতা বৃদ্ধির কারণে সেটা হচ্ছে কি করে, নিরক্ষীয় অঞ্চলের যে স্রোতগুলো রয়েছে উষ্ণ স্রোত, সেই উষ্ণ স্রোতগুলি বহিঃস্রোত রূপে কি করে, মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। সেই যে নিরক্ষীয় অঞ্চলে যে সমস্ত উষ্ণ স্রোত সৃষ্টি হয়েছিল, সেই স্রোতগুলো অধিক উষ্ণতার কারণে সেটা বহিঃস্রোত রূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আমরা এর আগেই জেনেছি যে উষ্ণ স্রোত সবসময় উপর দিক দিয়ে প্রবাহিত হয়, কারণ সেটা হালকা, কারণ তার মধ্যে কোনো জলীয় বাষ্পপূর্ণ বায়ু থাকে না। তো নিরক্ষীয় অঞ্চলে যে সমস্ত উষ্ণ স্রোতগুলো সৃষ্টি হচ্ছে, সেই উষ্ণ স্রোত কি করছে, মেরু অঞ্চলের দিকে বহিঃস্রোত রূপে প্রবাহিত হচ্ছে, মানে উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবার মেরু অঞ্চলে সৃষ্ট যে কি শীতল স্রোত, সেই শীতল স্রোত মানে ভারী স্রোত, শীতল স্রোতগুলি, তাই মেরু অঞ্চলে সৃষ্ট যে সমস্ত শীতল স্রোত রয়েছে, কারণ মেরু অঞ্চলে সবসময় শান্তভাব বিরাজ করে, ঠান্ডা শীতলতা, সেই শীতলতার কারণে মেরু অঞ্চলে যে শীতল স্রোতগুলো রয়েছে, সেই শীতল স্রোতগুলো অত্যন্ত ভারী হওয়ার কারণে, আমরা জানি শীতল বায়ু সবসময় বেশি ভারী, এবং ভারী হওয়ার কারণে সে ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো মেরু অঞ্চলে সবসময় কি হচ্ছে, মেরু অঞ্চলের যে মেরু অঞ্চলে সৃষ্ট যে যে সমস্ত যে উষ্ণ শীতল স্রোতগুলো রয়েছে, সেই শীতল স্রোতগুলো কি করছে, অন্তর বা কি করছে, ভেতর দিয়ে কি করছে, নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, মেরু অঞ্চলে যে শীতল স্রোতগুলো রয়েছে, সেই শীতল স্রোতগুলো হচ্ছে কি করছে, শীতল স্রোতগুলো হচ্ছে অন্তঃস্রোত রূপে সেগুলো কি হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। তো নিরক্ষীয় অঞ্চলের যখন কি হলো, উষ্ণ স্রোতগুলো মেরু অঞ্চলের দিকে বাহিত হলো, ফলে তার স্রোতগুলো এখানে প্রবাহিত হওয়ার ফলে সেখানে কি হলো, একটা ঘাটতি দেখা গেল, এবং জলের ঘাটতি, সেখানে তো জলটা কমে গেল, এবং এই জলের ঘাটতি পূরণের জন্য মেরু অঞ্চলে যে শীতল স্রোত রয়েছে, সেই শীতল স্রোতগুলো কি করলো, নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হলো। ফলে নিরক্ষরেখার যে শূন্যতা তৈরি, অর্থাৎ নিরক্ষীয় জল যখন কি হয়, মেরুর দিকে প্রবাহিত হওয়ার ফলে সেখানে জলটা কমে যায়, এবং এই যে শূন্যতা সৃষ্টি হয়, এই শূন্যতা পূরণের জন্য মেরু অঞ্চলের যে শীতল স্রোত, সেই শীতল স্রোত কি করে, নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত হয়। ঠিক আছে, ফলে কি হয়, সমুদ্র স্রোত সৃষ্টি, এবার প্রবাহিত হচ্ছে সেটা সমুদ্র স্রোত আকারে, ফলে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। এবার হচ্ছে সমুদ্র জলের লবণতা বা ঘনত্বের পার্থক্য। তো যেহেতু নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে সেখানকার উষ্ণতা কিন্তু অনেক বেশি থাকে। বেশি থাকার কারণে কি হয়,
সেখানে লবণতার পরিমাণ কি থাকে, কম থাকে, এবং সেখানের ঘনত্বও কি থাকে, কম থাকে। কারণ ঘনত্ব কি, একটা জলের মধ্যে, ধরো একটা জলের মধ্যে সেখানে তো জলীয় বাষ্প থাকে, কিন্তু সেখানে সবসময় সূর্যরশ্মি লম্বভাবে পড়ে, ফলে সেখানকার যে এই সমস্ত যে ইয়েগুলো রয়েছে জলকণাগুলি, সেই জলকণাগুলি কি করে নেয়, এটা হচ্ছে সূর্যরশ্মি শুষে নেয়, ফলে সেখানে কি হয়, সূর্যরশ্মিটা শুষে নেয় বা সূর্যরশ্মি বাষ্পীভবন করে ঘনীভবন করে নিয়ে নেয় সূর্যরশ্মি, ফলে সেখানে কি থাকে, সেখানে যে লবণতা বা ঘনত্ব, সেখানে ঘনত্ব বা লবণতা সেখানে কি থাকে, কম থাকে। অপরদিকে যে মেরু অঞ্চলে কম থাকার কারণে সেই কম ঘনত্বের বা কম লবণতা যুক্ত যে সমুদ্র স্রোত, সেই সমুদ্র স্রোত হচ্ছে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আবার মেরু অঞ্চলের যে অধিক ঘনত্বযুক্ত বা মেরু অঞ্চলে অত্যন্ত শীতলতার কারণে সেখানে কি থাকে, জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে, সেখানে অনেক বরফ টরফ থাকে। সেই থাকার বরফ টরফ থাকার কারণে সেখানে কি হয়, সেখানে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে, ফলে সেটা কি করে অন্তঃস্রোত রূপে কি হয়, নিরক্ষরেখার দিকে প্রবাহিত হয়। তো সেই কম ঘনত্বের যে কম ঘনত্বের যে সমুদ্র স্রোত বেশি ঘনত্বের দিকে, এবং বেশি ঘনত্বের যে সমুদ্র স্রোতগুলো, সেই শীতল স্রোতগুলো, সেই শীতল স্রোতগুলো নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তো ঘনত্ব এবং লবণতা থাকার ফলে, যেহেতু সমুদ্র ঘনত্ব এবং লবণতার পার্থক্যের কারণে কি হচ্ছে, ফলে কি হয়, ঘনত্ব এবং লবণতার পার্থক্যের কারণে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা 5 নম্বরের আসবে, খুব ইম্পর্টেন্ট। তোমরা এইগুলো সব দেখে নিয়ে বিশ্লেষণ করো, ভালোভাবে লেখো। আমি তো ভূমিকা বলে দিয়েছি, এই পয়েন্টগুলোর যে কি হবে না হবে, কোনটা কি লিখতে হবে, সব কিছু বলে দিয়েছি। তোমরা শুধু এখন মনোযোগ সহকারে এগুলো একটু দেখে, একটু ভিডিওটা বুঝে নিজের ইচ্ছায় লিখে নাও। আর যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। চলো এর পরের পার্ট